আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৬ ব্যাচের মানুষজন, জাস্ট আর কয়েকটা দিন পরে মোরলেস ১ সপ্তাহেরও কম তুমি তোমার প্রথম বোর্ড পরীক্ষার মধ্যে আসলে বসতে চলেছো। এবং আজকে আমি তোমার এই ভিডিওর মধ্যে A to Z ডিসকাস করার চেষ্টা করব যে বোর্ড পরীক্ষায় বসার আগে তোমার প্রিকশন কী কী নিতে হবে, বোর্ড পরীক্ষায় বসে তোমার কার্যক্রমগুলো কী কী কন্টিনিউ করতে হবে এবং টোটাল সিনারিওটা আসলে কী হয়, কোন সময়ে কোন জিনিসটা আসে, স্যারেরা কীভাবে হেল্প করেন, কোন কোন জায়গাতে তুমি হেল্প নিতে পারবা, চাইতে পারবা, A to Z সব কিছু। চলো তাহলে শুরু করা যাক। ওএমআর শিট ফিল আপ থেকে শুরু করে যাবতীয় সব কিছুর একটা ডিটেইলড আলোচনা ইনশাল্লাহ তুমি এই ভিডিওর মধ্যে পাবা। এবং আমি তোমাকে বলবো তুমি এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন আর কি একটু কাজে লাগানোর চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো, প্রয়োজনে লিখে রাখতে পারো। কারণ তুমি তোমার প্রথমবার বোর্ড পরীক্ষার এক্সপিরিয়েন্সে যেতে চলেছো, যেটা আমরা ভাইয়ারা, অনেক ভাইয়ারাই তোমাদেরকে অনেক কিছু জানাচ্ছেন, আমরা ভাইয়ারা বেশ কয়েকবার কমপ্লিট করছি। সো প্রত্যেকটা জায়গা থেকে আমি অলরেডি অনেকগুলো ভিডিও দেখছি, প্রত্যেকটা জায়গা থেকেই যেন তোমাদেরকে ডিফারেন্ট কিছু একটু অফার করতে পারি অ্যাটলিস্ট, সেই সম্পর্কিত ইনফরমেশনগুলোই পুরো ভিডিওর মধ্যে থাকবে। চলো শুরু করা যাক। প্রথমত, তুমি বোর্ড পরীক্ষায় যেতে চলেছো, তুমি কী কী নিতে পারবা। অলরেডি আমরা রাকিব ভাইয়ের একটা ভিডিও দেখছি, উনি ওখানে ডিটেল এবং খুব মানে যথাযথভাবে আসলে বুঝাইছেন। ধরো প্রথম পরীক্ষা বাংলা, বাংলা পরীক্ষার ক্ষেত্রে তোমার জন্য নিয়ে যাওয়া মাস্ট কী কী জিনিসপাতি। ফার্স্ট অফ অল মেইন জিনিসটা নিতে হবে কিসের বলো তো? অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের। এই দুইটার ফটোকপি তুমি রাখবা, অবভিয়াস, কোনো প্রবলেম নাই, বাট তোমাকে মেইন কপিটাই নিয়ে যেতে হবে। মেইনটা আসলে কপি বলা হয় না, এটাকে মেইন ফাইল বলা হয়। মেইন ফাইলটাই নিয়ে যেতে হবে, এটা মাথায় রেখো যে আমাকে এটার মেইনটা নিয়ে যাওয়া লাগবে। এখন খুব কমন একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটার উত্তর আমি ওই ভিডিওর মধ্যে পাই নাই বা অন্যান্য ভিডিওগুলোর ভিতরেও পাই নাই, যেটা হয়তো বা তোমার কোয়েশ্চেনে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কমেন্টও ভর্তি করে ফেলছো, ভাই আমরা হার্ডবোর্ড নিব কি নিব না। উত্তরটা হচ্ছে ভাই না, টোটালি না। এই প্রচলনটা পুরোপুরি বাদ হয়ে গেছে, কোনো প্রয়োজনই নাই। ইভেন তুমি হার্ডবোর্ডটা নাও কিসের জন্য বলো তো? তোমার পরীক্ষায় যেন এই যে খাতার যদি তুমি এবারে ডিরেক্ট বেঞ্চে লিখে, মানে বেঞ্চ বা টেবিলের মধ্যে লিখো, তাহলে লেখা একটু প্রবলেম হয়। হার্ডবোর্ডে থাকলে তোমার লেখাতে আর কোনো প্রবলেম হয় না, ইজিলি লিখতে পারো খুব ভালো মতন। বিশ্বাস কর ভাই, তোর রিটেন খাতাটা এতটাই মোটা হবে, ইনশাল্লাহ তোর হার্ডবোর্ডের কোনো প্রয়োজন পড়বে না। এটা আসলে একইভাবে কি বলবো তোকে, আমি আশ্বাসও দিচ্ছি, ভয়ও দেখাচ্ছি যে এরকম মোটা একটা রিটেন খাতা দিবে। তার মানে আসলে হ্যাঁ, তুমি যে ৬টা সিকিউ লিখবা, তারপরে দুইটা বর্ণনামূলক কোয়েশ্চেনের উত্তর লিখবা, এটা লেখার জন্য প্রপার জায়গা, এগেইন লুজ শিটও লাগে মানুষজনের। আমার তো কিছু ফ্রেন্ড ছিল ৩-৪টা করে লুজ শিট নিত, আমি ম্যাক্স একটা নিছি। আমার মনে নেই আমি কোনো পরীক্ষাতে 2টা লুজ শিট নিয়েছিলাম কিনা, বাট এনিওয়েজ, খুব অতিরিক্ত লেখা, স্পেস দিয়ে লেখা, বেশি লেখা মানে বেশি মার্ক, এই জিনিসপাতিগুলোর ধারণা থেকে আমাদেরকে আসলে বাদ হইতে হবে এখন। হ্যাঁ, যদি খাতা প্রপার এক্সামিনড হয়, যেটা ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে, এবার আরও বেশি ভালো পরিমাণে হওয়ার কথা, তো যদি হয় তাহলে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি অলওয়েজ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হার্ডবোর্ড একেবারে বাদ, আমাদের নিতে হবে একটা ট্রান্সপারেন্ট ফাইল। হ্যাঁ, ট্রান্সপারেন্ট ফাইল মিনস যেন ফাইলটা এপার থেকে ওপারে দেখা যায়, ভেতরে কী কী আছে এটা দেখা যায়, যেন তোমাকে ঢুকতে দেওয়ার আগে কোনো টিচার, গার্ডস বা আদার্স কেউ তোমাকে কোনো প্রকার আসলে কোনো নজরে বা দৃষ্টিতে না দেখতে পারে, যেন তুমি ক্লিয়ার থাকো বা স্বচ্ছ থাকো যে আমি যা যা জিনিসপাতি নিয়ে আসছি। এর সাথে সাথে কী নেওয়া লাগবে? কলম নিবা, 3টা নেওয়ার কথা বলা হয়েছে, আমি 3টে নিতে বলতেছি, নিয়ে রেখো, জরুরি এটা। এরপরে ভাই একটা কালারফুল কলম নিবা। কালারফুল কলমের ক্ষেত্রে লাল সবসময় অ্যাভয়েড, লাল অ্যাভয়েড, এই কালার ছাড়া তুমি যে কোনোটাই নিতে পারো। এর জন্য বেটার চয়েস হচ্ছে ব্লু, হ্যাঁ, এবং আরেকটা বেটার চয়েস হচ্ছে ভাই গ্রিন। এই দুইটা বেটার চয়েস আমার তরফ থেকে, সিম্পল সাজেশন হচ্ছে এই দুইটা, ব্লু এবং গ্রিন। ওকে, এই ব্লু আর গ্রিনটা কি হবে, ওই যে আমরা আন্ডারলাইন করার জন্য মার্ক করব, আমাদের রংধনু আঁকার কোনো প্রয়োজন নাই, অতিরিক্ত কারুকার্য করার কোনো প্রয়োজন নাই, বরঞ্চ ওই সময়টা আমরা দিব হচ্ছে লেখার ক্ষেত্রে। ক্লিয়ার? আমি লাস্ট দিন একটা মার্জিন করার ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে আসলে অবাক হয়ে গেছি, আমি নিজেও জানতাম না মার্জিন এত সহজে করা যায়। আমি ভিডিওটা শেয়ার দিয়ে দিব তোমাদের জন্য, ঠিক আছে? অথবা আমরা যখন সৃজনশীল লেখার প্রপার ওয়ে দেখাবো, ওই ভিডিওটার মধ্যে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। এরপরে আসো, এর পরের অংশটার ভিতরে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে একটা পেন্সিল নিও। হ্যাঁ, এটা হচ্ছে লিড পেন্সিল নিবা, বা এটাকে মেকানিক্যাল পেন্সিল বলে। মেকানিক্যাল পেন্সিল বোধহয় একটু কস্টলি হতে পারে, তুমি আশেপাশে পাবা কিনা নট শিওর, বাট লিড পেন্সিল হচ্ছে অনেকটাই যে এরকমভাবে তুমি মানে লিড দিয়ে যুক্ত থাকে, এটার জন্য আলাদা তোমাকে ওই যে শার্পনার নেওয়া লাগবে না, জাস্ট ইরেজার নিলেই হয়েছে। হ্যাঁ, এবং পরে হচ্ছে ক্যালকুলেটার। কী কী ক্যালকুলেটার নিতে পারবা সেটা জাস্ট তুমি গুগল করো, দেখবা হচ্ছে যে চলে আসবে পুরো লিস্ট, এটা নিয়ে কোনো চিন্তা নাই। FX সিরিজের যাবতীয় ক্যালকুলেটারগুলোই তুমি নিতে পারবা, CW ক্যালকুলেটার নিতে পারবা, নন প্রোগ্রামেবল হইলেই হয়েছে। ওকে, কারণ বাংলার জন্য তার ক্যালকুলেটার লাগবে না, বাট পরবর্তী পরীক্ষাগুলোর জন্য যেন মাথায় থাকে। এটা হচ্ছে তোমার প্রিপারেশন। এবং আমি বলবো এটা পরীক্ষার আগের দিন সকালে করতে যাবা না, একেবারে পরীক্ষার মানে ধরো কালকে পরীক্ষা, তার মানে আজকে পুরোটা দিন টাইম নিয়ে তুমি এগুলা গোছায় নিবা। আমি পার্সোনালি বলতেছি পুরোটা টাইপ দিয়ে গোছাই দিবা। যে কলমগুলো দিয়ে লিখতেছো প্রত্যেকটা কলমই যেন ফ্রি থাকে, লিখে লিখে যেন ফ্রি থাকে, মানে অ্যাটলিস্ট ওই কলমগুলো দিয়ে প্রত্যেকটা কলম দিয়ে যেন 1 থেকে 2 পেজ তোমার লেখা থাকে মাস্ট। ক্লিয়ার? যেন ওইখানে যে এটা কলম দিয়ে না লেখা লাগে। ওকে, যেন প্রথম শুরুর লেখা ওটা না হয়।
এই হচ্ছে মেইন কথা। এখন তুমি প্রথমত ধরো মানে যেদিন পরীক্ষা তার আগের রাত থেকে তোমার সাথে কি হবে আমি বলি। লেটস সে কালকে পরীক্ষা, এখন সন্ধ্যা, তুমি এখন কি করবা? রিভিশন। সিরিয়াসলি তুমি এখন কি করবা? আমি ওই যে ওএমআর শিটের মধ্যে যাব, তুমি এখন যে কাজটা করবা, যে কাজটাতে মনোযোগ দিবা সেটা হচ্ছে রিভিশন। এবং পাশাপাশি তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে একটা জিনিস উপহার দিবে ফ্রিতে, সেটা হচ্ছে প্যানিক। একটু হইলেও দিবে, এটা কিচ্ছু করার নাই, দিবে। যে জিনিসগুলো অ্যাভয়েড করবা সেটা হচ্ছে ভাই ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন, কোনো প্রকার ডিস্ট্র্যাক্টেড হওয়া যাবে না। তুমি এনাফ পড়ছো ভাই, তুমি স্রষ্টাতে বিশ্বাসী, তুমি মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস রাখছো, তুমি এনাফ পড়ছো, তুমি পরিশ্রম করছো, তুমি সেটার ফলাফল ইনশাল্লাহ পাবা, সত্য কথা ইনশাল্লাহ পাবা, বুঝছো? তুমি যত ডিস্ট্র্যাক্টেড হবা তত ভুলবা, ডিস্ট্র্যাক্টেড হওয়া যাবে না কোনো কিছুতেই সহজে, হচ্ছে যে মানে ওইটার প্রতি ঝুঁকে যাওয়া যাবে না, কারণ তুমি আছো স্থির মানসিকভাবে, একেবারে মানে যাকে বলে ওই যে সাম্যাবস্থার মতন এই স্থিতিশীল অবস্থার ভিতরে থাকবা, কালনেস নিয়ে আসবা ভিতরে, ধৈর্য নিবা, কিছু হয়ে গেছে এটা, আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, এটাতে সমস্যা হচ্ছে, আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে, ওটা তো সমাধান আসবে, সমাধান আসবে, একটু ধৈর্য ধরি। এই জিনিসটা যদি রপ্ত করতে পারো, হুট করে যদি প্যানিক করা না শুরু করো, এবং জিনিসটাকে যত তুমি ধৈর্য সহকারে নিতে পারবা, বিশ্বাস করো তুমি তত সবার থেকে আগায় থাকতে পারবা। হ্যাঁ, এটা করা কঠিন অবশ্যই, আমি যতটা বলতেছি আমার নিজের পার হয়ে গেছে তাই আমি বড় বড় জ্ঞান দিতে পারতেছি, সত্য। বাট হ্যাঁ, আমার সামনেও কোনো বড় ভাই এরকমভাবে বলছিল, আমি শুনছিলাম, কিছুটা হলেও রপ্ত করতে পারছিলাম। আমি 100%-এর কথা বলতেছি তোমাকে, তুমি 60, 70, 80% অ্যাডপ্ট করতে পারবা, পারবা না? এটুকুও কিন্তু এনাফ। ওকে, তুমি করবা রিভিশন। রিভিশনের পরে প্যানিক কাটানোর জন্য সবসময় মাথায় রাখবা সেটা হচ্ছে যে ওই যে 5 টাইম প্রেয়ার, এটা যদি কমপ্লিট করতে পারো, প্রপার ফুড মানে যে সবসময় হচ্ছে যে রিচ ফুড খাওয়া লাগবে এমন না, প্রপার ফুড, এর সাথে হচ্ছে স্লিপ সাইকেল, এই দুইটা যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ তোমার এইটা 50% অটোমেটিক রিডিউস হয়ে যাবে, ডিস্ট্রাকশনটা 50% অটোমেটিক রিডিউস হয়ে যাবে। ক্লিয়ার? সো তার আগ থেকে এতদিন থেকে যে টাইমটা আছে তুমি মেক শিওর করো 12 AM এর মধ্যে তুমি ঘুমায় যাইতেছো, 12 AM যেন না আসে ঘড়ির ভিতরে, তার আগেই তুমি ঘুমায় যাইতেছো। এবং তুমি যখন উঠবা তখন যেটা সেটা 6 AM এর ভিতরেই হয়। ফজর নামাজ পড়ে যদি শুরু করতে পারো, দ্যাটস কোয়াইট গুড, এটার থেকে বেস্ট আর কিচ্ছু হইতে পারে না। ক্লিয়ার? ওকে, এক্সাম হলে যাবা কখন? মিনিমাম 45 মিনিটস বিফোর, মানে 45 মিনিট আগে বের হবা এরকম না, তোমার কত দূরে এক্সাম হল হয় এটার উপর ডিপেন্ড করে মেক শিওর যেন তুমি এক্সাম হলে 45 মিনিট আগে যাও উপস্থিত থাকতে পারো, বুঝছো? এক্সাম হলে যাওয়ার সময় রিক্সার ভিতরে পড়ে ফেলবা মানে বাসের মধ্যে পড়ে উল্টায় ফেলবা, হ্যান ত্যান, এগুলা শো অফ কোনো প্রয়োজন নাই। ম্যাক্স যে কাজটা করতে পারো, একটা শর্ট নোট বা একটা শর্ট গাইড যেটা আছে সেটা নিতে পারো, জাস্ট একটু হচ্ছে যে দেখতেছো, এই জাস্ট, বুঝছো? অন্যকে দেখানোর জন্য না, অন্যকে দেখে বিব্রত হওয়ার জন্যও না, কিচ্ছু না, নিজের ওয়েটটা, নিজের পার্সোনালিটিটা নিজের মতন করে ধরে রাখবা। এরপরে স্যার মানে ঘন্টা দিয়ে দিবেন, তুমি তোমার জায়গা দেখে আসছো নিশ্চয়ই কোথায় আছে, টাইমলি তোমাদেরকে প্রবেশ করানো হবে। প্রবেশ করানোর পরে প্রথমে তোমাকে এই রিটেন খাতার এই পোর্শনটুকু দেওয়া হবে, বুঝছো? এই পোর্শনটুকুর মধ্যে জাস্ট উপরের অংশটুকু তোমাদের, এই পোর্শনটুকুর ভিতরে এই পুরো অংশটুকু হচ্ছে, আরে এই পুরো অংশটুকু হচ্ছে ভাই তোমাদের, বাদ বাকি এই যে এই অংশটুকু হচ্ছে তোমাদের, আর অন্য কিছু না। ওকে, আমি এই জায়গাটুকুকে লিখানোর জন্য বা ঠিক মতন কমপ্লিট করার জন্য এটাকে একটু বড় করে নিই, যেন তোমরা হচ্ছে যে দেখতে পারো ভালো মতন। হ্যাঁ, ধরো আমরা হচ্ছে এই যে, আশা করি এখন দেখতে পাচ্ছ ভালো মতো, এই প্রথম শুরুর অংশটুকু হচ্ছে তোমাদের। সো শুরুর অংশটুকু যেহেতু হচ্ছে তোমাদের, আমরা এটাকে যদি সরায় দেই, দেখো এই শুরুর অংশটুকু তোমাকে ফিল আপ করতে হবে। তুমি আসলে কি পরীক্ষা দিচ্ছ? এসএসসি পরীক্ষা দিচ্ছ। কত সালে পরীক্ষাটা দিচ্ছ? হ্যাঁ, 2026-এ, 2026 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, দিলা। এরপরে দেখো তোমার পরীক্ষাটা কি, এই যে এসএসসি, এটা তুমি বল পয়েন্ট দিয়ে ফিল আপ করবা, মাথায় রেখো, বল পয়েন্ট কলম যেটা আছে সেটা দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে, পেন্সিল দিয়ে না। অনেকে চিন্তা করে প্রথমে পেন্সিল দিয়ে ফিল আপ করবো, তাহলে এটা দিয়ে ফিল আপ করবো, এগুলা কিচ্ছু দরকার নাই। ঠান্ডা মাথায় একবার ফিল আপ করবে, এটা পসিবল, এবং এটা স্যাররা তোমাদেরকে বারবার নির্দেশনা দিবে এবং ফিল আপ করার জন্য যথেষ্ট সময় দিবে। সো চিল, প্যারা না এটা নিয়ে। ক্লিয়ার? এখন এই খাতাটাতে তোমাকে মার্জিন করতে হবে, এর পরের খাতা থেকে কিন্তু লেখা থাকে, এবং এই শুরুর অংশটুকু কিন্তু স্যাররা উঠায়, মানে ছিঁড়ে ফেলে না, ছিঁড়ে নিয়ে চলে যান, যেন কোনো প্রকার বায়াসনেস কাজ না করতে পারে যে কোন স্কুলের খাতা কোথায় গেল, কোন বোর্ডের খাতা কোথায় গেছে, বুঝছো? মজাদার জিনিস কিন্তু। যাই হোক, এই যে এসএসসিটা যখন তুমি ফিল আপ করবা, আমি তোমাকে ফিল আপের নিয়মটা দেখাই, মাথায় রাখবা, সবসময় বাইরের অংশটা ধরে ফিল আপ করা ট্রাই করবা। এই যে বাইরের অংশটা আমি ধরলাম না, বাইরের অংশটাকে আগে দিলা, তারপরে হচ্ছে ভেতরের অংশ। এই ক্ষেত্রে পিন পয়েন্ট বা আমাদের যে ইকো ফ্রেন্ডলি কলমগুলো আছে এগুলোও খুব ভালো একটা সাপোর্ট দিতে পারে। মোটা মোটা পিনের যে কলমগুলা, সহজে হচ্ছে যে মানে বৃত্তটা ফিল আপ করে ফেলা যায়। এরপরে ধরো রোল নাম্বার তুমি লিখলা, আমার রোল ছিল 109674, এমন কিছু বোধহয়, না না ভুল বললাম, যাই হোক এমন একটা টাইপের ছিল। সো এইটা যখন ফিল আপ করবা, এই যে দেখো ফিল আপ করতেছো তুমি, বি কেয়ারফুল, এগুলাতে যেন খুব শান্ত শিষ্ট ধৈর্য সহকারে ফিল আপ করবা। 1, তারপরে হচ্ছে ধরো 0, আগে আমি বাইরের টুকু ফিল আপ করলাম, দেখো বাইরের অংশটুকু ফিল আপ করার পরে পুরোটা ফিল আপ করলাম, কোথাও একটুও ফাঁকা রাখা যাবে না, একটুও ফাঁকা রাখা যাবে না,
9, বাইরের অংশটুকু ফিল আপ করার পরে আমি ভেতরের অংশতে আসলাম। বুঝতেছো জিনিসটা? ধরতে পারা যাচ্ছে? এই যে ধরো 6 7, আমি 7টাকে ফিল আপ করি, বাইরের অংশটুকু আগে, মানে টোটাল পুরোটাকে আগে একটা বার দাগ দেওয়ার পরে পরে ভেতরেরটাকে তুমি ভরাট করে দাও। দেখো পুরোটাকে আমরা ভরাট করতেছি এরকমভাবে। ইনকেস কোথাও একটু কাটাকাটি হয়ে গেছে কি করব? ডিরেক্ট স্যারকে জিজ্ঞাসা করব। নর্মালি এই যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে যেটা তুমি ফিল আপ করছো, ভালো করে বুঝো, যেটা তুমি ফিল আপ করছো ওইটা যদি সঠিক নাও হয়, ধরো এটা আমার ফিল আপ করার কথা ছিল 6, আমি ফিল আপ করে ফেলছি লেটস সে 3, ধরো ভুলবশত আমি লেটস সে 3 ফিল আপ করে ফেলছি। এখন শুধু এবং শুধুমাত্র এই রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে যে যেটা ফিল আপ করছো ওটা যদি ভুল হয় তাহলে যদি তুমি সঠিকটাও ফিল আপ করে ফেলো, সঠিকটা কত 6 না, তাও এটা নিয়ে নিবে। দ্যাট ডাজেন্ট মিন তুমি আবার ভাবতেছো এমসিকিউ এর ক্ষেত্রেও কি এরকমভাবে নিয়ে নিবে নাকি? ভাই জীবনেও না, এটা হচ্ছে যে কেটে দেয়, এরকমভাবে কেটে দেয়। বাট আমি স্টিল বলবো এটা ডিরেক্ট হাত উঠায় ফেলবা, খুব নম্র ভদ্রতার সাথে স্যারকে জিজ্ঞাসা করবা, যিনি মানে গার্ড টিচার থাকবেন ওনাকে জিজ্ঞাসা করবা, স্যার ভুল হয়ে গেছে, এখন কি করতে পারি এটাতে, বুঝছো? উনি তোমাকে বলবেন এটা ঠিকটা পূরণ করে দিতে যতদূর সম্ভব। এমনই রেজিস্ট্রেশন নাম্বার পুরোটা লেখার পরে ফিল আপ করলাম। অনেক সময় দেখা যায় রেজিস্ট্রেশন নাম্বার ধরো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 ঘরের আছে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার ধরো 8 নাম্বারের ধরে নাও। আমার যেমন হচ্ছে 2020 916, আচ্ছা আমি লিখিত এখানে, হ্যাঁ 2020 916 857, আমার 10 নাম্বারেরই, এটা হচ্ছে আমার ঢাবির রেজিস্ট্রেশন নাম্বার, বুঝছো, ডিউয়ের। তো যাই হোক, যদি ধরে নাও কারো রেজিস্ট্রেশন আমি ধরলাম হচ্ছে আমার হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার, মাথায় রাখবে এটা বাম দিক থেকে ফিল আপ করতে হবে। ওকে, সামনের অংশগুলোকে তুমি 0 দিয়ে দিতে পারো, বুঝছো, এবং ওগুলোতে তোমাকে জিরো ফিল আপ করতে হবে। তো নর্মালি এত প্যারা থাকে না, নর্মালি যত ঘরের হয় তত ঘরেরই থাকে, সো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। এই অংশটুকু ফিল আপ করবা। 101 ধরে নাও হচ্ছে তোমার বাংলার বিষয় কোড, তাহলে এটা 101 থেকে শুরু করলা ফিল আপ করা, হ্যাঁ 1, তারপরে হচ্ছে যে 0, এগুলা মনোযোগ দিয়ে ফিল আপ করলে এটা এমন কঠিন কিচ্ছু না। এবং মেক শিওর করবা যে এই জিনিসগুলা যখন শুরু হয়ে গেছে তখন তুমি আর সাইড টকিং করতেছো না, আশেপাশের কথা বলতেছো না, এবং গার্ড টিচারের একটা বাজে নজরে আসতেছো না। তুমি যদি শুরু থেকেই সাইড টকিং করো খুব বেশি পরিমাণে, এটা তোমার পরবর্তীতে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে এবং বাজে ইম্প্যাক্টটা ফেলবে, তেমন করবা না। বাস শেষ, এই হচ্ছে তোমার টোটাল ফিল আপ। এই ফিল আপটুকু করে দেওয়ার পরে তারপরে তুমি সুন্দর মতন খাতাটা উল্টায় পাল্টায় মার্জিন কমপ্লিট করে ফেললা। এরপরে দেওয়া হবে তোমাকে ভাই এমসিকিউটা। এই যে এমসিকিউটা দেখো, এমসিকিউটা এই 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 ঠিক হয়ে থাকে। আচ্ছা দেখো ভাই, এই যে এমসিকিউটা যে তোমাকে দেওয়া হলো, তোমার টার্গেট হবে এই এমসিকিউটাকে তারপরে ঠিক মতন কাজে লাগানো। হ্যাঁ ধরো এখানে আমি সবটাই দিয়ে রাখছি, এটা এরকমভাবে নাড়াচাড়ি করতেছে কেন? ধরো এই যে দেখো এখানে প্রায় কতগুলো দেওয়া আছে, 50টা মতন দেওয়া আছে, তোমার কয়টা থাকবে? 30টা বাংলাতে। সো তোমাকে 30টা পর্যন্ত ফিল আপ করতে হবে, কোনো সমস্যা নাই, এই পর্যন্ত ফিল আপ করবা তুমি। এমসিকিউ এর ক্ষেত্রে দেখো এটা যাবতীয় কিছু ফিল আপ করার আছে। এমসিকিউ এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট সেকশন, সব থেকে গুরুত্বপূর্ণ এবং পোলাপান যে জায়গার ভিতরে সব থেকে বেশি প্যারা খায় আসলে, বুঝছো, সে জায়গাটা কোনটা জানো? দেখায় দিই, এই যে দেখো সেট কোড। এই জায়গার ভিতরে যদি কেউ ভুল করে দেয় একেবারে গেল। তুমি ভালো করে দেখবা, যেহেতু তোমার এবং তোমার পিছের জনের বা পাশের জনের সেট কোড মিলবে না, তাই তুমি ভালো করে দেখবা তোমার সেট কোড কত, ক নাকি খ নাকি কত। তুমি দেখলা তোমার সেট কোড হচ্ছে গ, তাহলে তোমাকে গ নাম্বারটা ফিল আপ করতে হবে, অবভিয়াস ফিল আপ করতে হবে না? সো গ নাম্বার তুমি কেমনে ফিল আপ করবা? এই যে দেখো ক খ গ, লেটস সে তুমি এটাকে ফিল আপ করতেছো, তারপরে খুব মনোযোগ সহকারে, খুব ধৈর্য সহকারে গ সেট কোড তোমার ফিল আপ। এটা ভুল হয়ে গেলে খুবই প্যারা। আচ্ছা রোল নাম্বার এগেন 109678, ধরো আমি এটা করলাম, তুমি দিয়ে দিলা 109, রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিলা, বিষয় কোড দিয়ে দিলা, ডান, ক্লিয়ার। স্যার যখন তোমার এমসিকিউ খাতাটা দেখতে আসবেন তখন এখানে উনি কাজ করবেন, তোমার এটা ভুল হওয়ার কোনো চান্সই নাই, কারণ স্যার এটা নিজে লক্ষ্য করবেন ইনশাল্লাহ। তারপরেও নিজে সতর্ক থাকা বেস্ট, বুঝছোই তো। এরপরে চলে আসো ভাই একেবারে লিস্ট কিছু কথাবার্তা বলি। এমসিকিউ এর ক্ষেত্রে সব থেকে বেশি প্যারাদায়ক হয় যে জায়গাটা, সেটা হচ্ছে যে ধরে নাও আমরা চিন্তা করলাম যে আমাদের এমসিকিউ আমরা এমসিকিউ দাগানো শুরু করলাম। ধরো হ্যাঁ তুমি 1 পারতেছো, 2 পারতেছো, তুমি ধরে নাও 3 হচ্ছে পারতেছো না, 4 5 6, তুমি 1 পারতেছো, 2 পারতেছো, ধরে নাও 3 হচ্ছে তুমি পারো নাই ভাই, 3 পারো নাই, 1 দাগাইলা, 2 দাগাইলা, 3 পারো নাই, তুমি 4-এর উত্তরটা দাগাইছো, বাট তুমি এমসিকিউ এর যে কোয়েশ্চেনটা আর যেটাতে দাগাবা সেটার খাতার এটা তো ভিন্ন। এইখানে তুমি 3 পারো নাই,
4-এর উত্তর করছো, বাট এখানে তুমি 4 না দাগা উত্তর করে দিছো কিসে বলো তো? এখানে তুমি 4 না দাগা মনে করো না উত্তর করে দিছো হচ্ছে 3-এর এখানে। তাহলে এর পরের সিরিয়ালে তুমি যতগুলা কাইন্ড অফ দাগাইতেছো ততগুলাই ভুল হয়ে যাওয়ার চান্স আছে না? এই দুঃস্বপ্নটার কথা ভেবে বুকটা আটকে ওঠে না রীতিমতো? আটকে ওঠার কথা। এই জিনিসটা খুব 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 সাবধান একেবারে। তুমি কোনটা দাগাচ্ছ? একটা কোয়েশ্চেন স্কিপ করলা নাকি 2টা কোয়েশ্চেন স্কিপ করলা? সিরিয়াল ব্রেক করলা কিনা? সিরিয়াল মেনটেন করতেছো কিনা? একটা কোয়েশ্চেন দেখছো সব থেকে সহজ। প্রমোদ চৌধুরীর হচ্ছে কি বলে সাহিত্যিক ছদ্মনাম কি? বীরবল। সব থেকে কোয়েশ্চেন সহজ। একেবারে 24 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে মনে করো না এইটা। এই যে ধরো না আমরা একেবারে মানে কোথায় 24 না ধরো না 27 নম্বরে কোয়েশ্চেনটা আছে। ডিপ করে দেখতেছো এটা গ নম্বরে আছে 27-এ দাগায় দিলা ঝট করে। কোনো সমস্যা নাই। নিজের কন্ট্রোলটা নিজের উপর রাখার চেষ্টা করবা। তারপরে তো 1 নম্বরে আসছো তুমি, 1 নাম্বার পারো নাই। 2-এ তো আসছো তুমি, 2 পারো নাই। 3-এ তো আসছো তুমি, 3 থেকে 10 তো পারতেছো। তাহলে তোমার যেন মাথায় থাকে যে আমি 3 থেকে ফিল আপ করতেছি, এটা আবার 1 থেকে ফিল আপ করা শুরু করিস না, মাঠে মারা যাবো একেবারে। বুঝা গেছে? এই হচ্ছে তোমার ইন টোটালে বাংলা পরীক্ষা প্লাস অ্যাজ এ শুরুর একটা বোর্ড পরীক্ষার জন্য যা কিছু জেনে থাকা, যা কিছু সিরিয়ালি মেনটেন করা, যা কিছু বুঝার, তার একটা টোটাল সামারি। একেবারে এখন একটা লাস্ট কথা বলি, এমসিকিউ এর 30 মিনিট পরেই তোমার 30 মিনিটের খাতাটা নিয়ে চলে যাওয়া হবে তোমাকে রিটেন খাতাতে। তারপরে রিটেন খাতা তো দেওয়া ছিলই, তুমি এটা মার্জিন টানছো, রিটেনের কোশ্চেনের উত্তর করতে হবে তখন তুমি তোমার বেস্টটা দিয়ে রিটেনের কোশ্চেনের উত্তর করা শুরু করবা। এরপরে রিটেন খাতাটাও তোমার চেক করা হবে একবার, স্যার এসে সাইন সিগনেচার সাইন করে যাবেন। তখনও তোমার ইনশাল্লাহ ওই চেকিংয়ের পরে ইনশাল্লাহ আর কোনো ভুল থাকার আসলে কোনো চান্সেস থাকে না যে এগুলোতে কোনো ভুল হয়েছে কিনা। তারপরও নিজে সতর্ক থাকলে তো ক্ষতি নাই আমাদের, তাই না? তো তারপরে তুমি তখন যে কাজটা করবা, তুমি তোমার সিকিউ এবং যে বর্ণনামূলক কোয়েশ্চেন বাংলার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে ধরো হচ্ছে তোমার সিকিউ এবং যে শর্ট কোয়েশ্চেন এসকিউ, সেটাকে টাইম ভাগ করে কোন টাইমে কোনটা লিখবে এটা মাথায় রেখো। এবং লেখার ক্ষেত্রে আমি জাস্ট একটা জিনিসই বলি, লেখার ক্ষেত্রে ভালো মার্ক পাওয়ার কয়েকটা প্রো টিপস আমি দিব। আমি সৃজনশীল কীভাবে লিখতে হবে 10-এ 10 পাওয়ার জন্য সেটা আমি দেখাবো, আমি নিজে লিখেই দেখাবো প্রয়োজনে। বাট লেখার ক্ষেত্রে সব থেকে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে পরিচ্ছন্নতা মেনটেন করবা। কাটাকাটি হইতেই পারে, কাটাকাটি আমার পরিচ্ছন্নতায় কোনো হ্যাম্পার করে না। হ্যাম্পার করে হচ্ছে তুমি যদি সেটাকে বিশৃঙ্খলভাবে উপস্থাপন করো তাহলে। তো পরিচ্ছন্নতা আমার খুব ভালো মতন মেনটেন করতে হবে, এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার 1। এরপরে যদি আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা। অপ্রাসঙ্গিক কিছু লিখো না, হ্যাঁ। খাতা ভারী হইলেই যে তুমি মার্ক পাবা এমন যে একটা চিন্তা ভাবনা করতেছো, এটা টোটালি ভুল। এমন কিছু করো না, প্রাসঙ্গিক জিনিসপাতি লেখো, স্যার যেন লিখে বুঝেন যে হ্যাঁ তোমার লেখার ভিতরে ওয়েট আছে, ঠিক আছে। এবং এবং মার্জিত মার্জিত হাতের লেখা। মার্জিত হাতের লেখা মানে হচ্ছে এমন যেন না লাগে যে তুমি জায়গা বড় করার জন্য ইচ্ছা করে তোমার হাতের ফন্ট বড় করতেছো অথবা ইচ্ছা করে স্পেস বেশি দিতেছো, এমন যেন মনে না হয়, ঠিক আছে। তুমি তোমার যেই স্বকীয়তা সেটাকে ধরে রেখে টোটালটা লিখবা এবং ধারাবাহিকতাটা মেনটেন রাখো। ধারাবাহিকতা এমন না যে 5 নম্বরের পরে তুমি 3 নাম্বার লিখতে পারবা না, অবশ্যই পারবা, বাট ট্রাই করো ধারাবাহিকভাবে লিখতে। এবং যখন একটা কোয়েশ্চেন লিখতেছো তার ক খ গ অথবা ক খ গ ঘ প্রত্যেকটাই একেবারে সিরিয়ালি উত্তর করতে, ওইখানে কোনো প্রকার দিও না। এমন যেন না হয় যে 5-এর ক খ লেখার পরে 6-এর ক খ গ ঘ চলে আসলো, তারপরে আবার একেবারে লাস্টের পেজে যে 5-এর গ ঘ আসলো, এমন যেন না হয়, ঠিক আছে। এটা একটা হাম্বল রিকোয়েস্ট, এটা বারবার করে বলা হয়, তারপরেও কিছু পোলাপেন ভুল করে, বুঝছো? তো তোমার বেলা যেন এরকম ভাবে না হয়। সো ধারাবাহিকতাটা ধরে রেখো, তাহলেই হবে ইনশাল্লাহ। এই কিছু জিনিস মেনটেন করতে পারলে তোমার ফুল মার্ক এবং খুব ভালো একটা ইনপুট পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ হবে। আশা করি বুঝতে পারছো। যে কোনো প্রকার কোয়েশ্চেন বা প্রবলেম ফেস করলে কমেন্টে জানাতে পারো যে কী প্রকার প্রবলেম তুমি ফেস করতেছো, অথবা আমাদের পেজেও মেসেজ করে জানাতে পারো, আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা এবং দোয়া। সবাই অনেক ভালো থাকো, ভাইদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।